আচ্ছা, আমার হাতে দুটো বই আছে, দুটো বই যদি দুদিক দিয়ে আমি চাপ দিই তাহলে মাঝখানটা উঁচু হবে কি হবে না? হবে। আচ্ছা, আমার একটা বই ধরো ভারী আছে আর একটা বই ধরো হালকা আছে, দুটোর মধ্যে যদি সংঘর্ষ হয়, যে ভারী আছে সে নিচে যাবে না উপরে উঠবে? নিচের দিকে যাবে। আচ্ছা, ধরো এই যে ভারী বইটা আছে, সে ভারী বইয়ের উপরে আমি কিছু মাটি বা কিছু কিছু রেখেছি। এবার হালকা পাতটা আসছে আর ভারী পাতটা আসছে, ভারী পাত যত নিচে নামবে এই হালকা পাতের সাথে ওই যে মেটেরিয়ালস গুলো ভারী পাতের উপরে ছিল সেগুলোর সংঘর্ষে হবে হবে সেগুলো উঁচুতে উঠবে। আজকে একটা মজার জিনিস আমরা বুঝবো, প্লেট টেকটনিক থিওরি, পাত সংস্থান তত্ত্ব। এটা আমরা বুঝবো যে প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব কি, আর এর ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় কিভাবে, এটা কিভাবে আমাদেরকে কোন কোন টেকনিকের মাধ্যমে বুঝতে হবে। যে প্লেট টেকটনিক থিওরি বুঝতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্লেট টেকটনিকের সাথে আমাদের পৃথিবী বিভিন্ন পাতের সমন্বয়ে গঠিত, বিভিন্ন ধরনের প্লেট। এবার এই ধারণাটা এলো কোথা থেকে, কবে এলো, এই ধারণাটা কি? মহী সঞ্চরণ বলে একটা মতবাদ আমরা পড়েছি, মহী সঞ্চরণ তত্ত্ব আমরা পড়েছি। এই মহী সঞ্চরণ তত্ত্ব বা তোমার কন্টিনেন্টাল ড্রিফট থিওরি যেটাকে বলা হচ্ছে, আলফ্রেড ওয়েগনার তিনি একজন জলবায়ুবিদ ছিলেন। এবার বিভিন্ন দেশের জলবায়ু গবেষণা করতে করতে তিনি একটা তত্ত্ব আবিষ্কার করে ফেললেন যে বর্তমানে যে পজিশনে এই পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশগুলো রয়েছে সেই পজিশনে কিন্তু আগে ছিল না, অর্থাৎ তারা একসাথে ছিল। তিনি ধারণাটা দিয়ে দিলেন যে প্যানজিয়া আর প্যানথালাসা, অর্থাৎ সমগ্র মহাদেশগুলো একসাথেই ছিল, তার নাম হচ্ছে প্যানজিয়া, আর সমগ্র মহাসাগরগুলো তাকে ঘিরে ছিল জলভাগ হিসাবে প্যানথালাসা। তাহলে বর্তমানে কিন্তু টুকরো টুকরো হয়েছে, অর্থাৎ উত্তর আমেরিকা একদিকে গেছে, দক্ষিণ আমেরিকা এরা একদিকে চলে এসছে, আফ্রিকা একদিকে চলে এসছে, অস্ট্রেলিয়া একদিকে চলে এসছে, তাহলে আলাদা হয়েছে। এরা বিভিন্ন ধরনের পাতের সমন্বয়ে গঠিত পৃথিবী, যারা অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভেসে আছে। আমরা পড়েছি অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটা। এই অ্যাস্থেনোস্ফিয়ার কোথায় আছে? আপার গুরুমণ্ডল বা আপার ম্যান্টাল, গুরুমণ্ডলের ঠিক ওপরে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে কিন্তু পাতগুলো ভেসে আছে। পাতগুলো কোথায় ভেসে আছে? অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে পাতগুলো ভেসে আছে। এই পৃথিবীতে অনেক পাত আছে, টোটাল ধরো 7টা বড় বড় পাত আছে, মাঝারি পাত অনেকগুলো আছে, অনেক ছোট পাত আছে। এই পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে বা এই পাত সম্পর্কে ধারণা অনেকে দিয়েছে, যেমন পার্কার, ম্যাকেনজি, জেটি উইলসন, পিচো, এরা সবাই কিন্তু ধারণা দিয়েছেন। এই যে প্লেট শব্দটা প্রথম ব্যবহার করেছে জেটি উইলসন, প্লেট। তারপর পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে। পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? পিচোকে। তিনি অ্যানালাইসিস করেছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে পৃথিবী কিন্তু বিভিন্ন পাতের সমন্বয়ে গঠিত রয়েছে, ছোট বড় মাঝারি অনেক পাত রয়েছে, এরা অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভেসে রয়েছে। পাত দুই ধরনের হয়, আমরা শিয়াল সীমা কনসেপ্ট পড়েছি। শিয়াল মানে হচ্ছে মহাদেশীয় ভূত্বক, অর্থাৎ মহাদেশীয় প্লেট রয়েছে, এবং মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ মহাসীমা আমরা পড়েছি, অর্থাৎ মহাসাগরীয় পাত রয়েছে। তাহলে দু ধরনের পাত হয়, এটুকু আমরা বুঝলাম, একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত। আমরা বুঝবো যে এই মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত এরা কেন মুভমেন্ট করে, পাতগুলো কেন মুভমেন্ট করে। অর্থাৎ আমরা দেখছি যে পৃথিবী বিভিন্ন পাতের সমন্বয়ে গঠিত রয়েছে। ধরো এখানে একটা পাত রয়েছে, এখানে একটা পাত রয়েছে, পাতের সমন্বয়ে গঠিত রয়েছে। সেই পাতগুলো, সেই প্লেটগুলো কেন এরা মুভ করে, এরা সঞ্চরণশীল। আমরা পড়েছি যে যখন পাতগুলো একে অপর থেকে দূরে সরে যায়, এই পাত সীমানাকে বলা হয় অপসারী পাত সীমানা বা গঠনাত্মক পাত সীমানা। যখন পাতগুলো কাছাকাছি চলে আসে তখন সেটাকে বলা হয় অভিসারী পাত সীমানা বা ধ্বংসাত্মক পাত সীমানা। আবার যখন পাতগুলো পাশাপাশি চলন হয়, অর্থাৎ পাতগুলো যদি চলে আসে কাছাকাছি, সংঘর্ষ হবে, এটাকে বলা হয় না,
এটাকে বলা হচ্ছে অভিসারী পাত সীমানা। যখন সংঘর্ষ হচ্ছে, যখন পাতগুলো দূরে সরে যাবে একে অপরের থেকে, তখন সেই পাত সীমানাকে বলা হচ্ছে অপসারী পাত সীমানা। আর যখন পাতগুলো পাশাপাশি চলন হবে, তখন তাকে বলা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। নিরপেক্ষ পাত সীমানা। তাহলে 3 ধরনের পাত সীমানা রয়েছে এই পৃথিবীতে, পাতগুলোর অবস্থান অনুযায়ী এবং কিভাবে চলাচল করছে তার উপরে নির্ভর করে। 1 নম্বরে হচ্ছে অভিসারী পাত সীমানা, 2 নম্বর হচ্ছে অপসারী পাত সীমানা, 3 নম্বর নিরপেক্ষ পাত সীমানা। তাহলে এবার সীমানাগুলো আমরা বুঝলাম, 2 ধরনের পাত হয় সেটা আমরা বুঝলাম, একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত, সেটা আমরা বুঝলাম। পাতগুলো ভেসে আছে কার উপর সেটা আমরা বুঝলাম, অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে। অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারের যে ঘনত্ব, তার থেকে কম ঘনত্ব প্লেটগুলোর। ঘনত্ব কম হবে সেই জন্য তো ভাসতে পারবে। এবার এই যে পাত সীমানায় যে পাতগুলো ভাসছে, তারা মহাদেশীয় অথবা মহাসাগরীয়, 2 ধরন আমরা সেটা দেখলাম। এইবার পাতগুলো সংঘর্ষ যে করে দূরেও সরে যায় সেটাও বুঝলাম। এবার প্রশ্ন হচ্ছে পাতগুলো মুভ কেন করছে? এর জন্য মোর রেসপন্সিবল ফর দিস কজ বিকজ হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ারে যে পরিচলন স্রোত রয়েছে, এটা সব থেকে বেশি প্রভাব ফেলে। এছাড়া মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব রয়েছে। এই পরিচলন স্রোতটা আমরা জানি। ঠিক এই কনসেপ্টটা কেমন, ভাত রান্না করতে আমরা সবাই দেখেছি, প্রথমে নিচের দিকের জলটা গরম হয়, জলটা আস্তে আস্তে উপরে ওঠে গরম হয়ে, ওপরে ঠান্ডা জলটা নিচে নামে, সে গরম হয়ে আবার উপরে ওঠে, কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকে। অর্থাৎ নিচ থেকে গরম তাপ বা গরম ম্যাগমা উপরের দিকে প্রেসার দিচ্ছে। ধরো দুটো পাত এখানে রয়েছে, আমি এই সীমানাটাই দেখাচ্ছি। সাপোজ এইদিকে একটা পাত আছে, সাপোজ এইদিকেও একটা পাত আছে। এবার নিচ থেকে গরম যে ম্যাগমা প্রবাহ, সে উপরের দিকে উঠবে না নিচে নামবে? সিম্পল, ওই চাপটা উপরের দিকে থাকবে। তাহলে এ যদি নিচ থেকে উপরে চাপ দিচ্ছে, কারণ এ গরম ম্যাগমা, উপরে ঠান্ডা ম্যাগমা, সে নিচে নামবে। পরিচলন স্রোতের এটাই কনসেপ্ট। এই জন্য তো ভাতের হাঁড়িতে সমস্ত চালগুলো একসাথেই ফোটে, একসাথেই সেদ্ধ হয়, ওই পরিচলন স্রোত কাজ করছে বলে। তো এখানে কনসেপ্টটা কি হচ্ছে? গরম ম্যাগমা উপরের দিকে তাপ প্রবাহ হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাহলে সে চাপ দেবে কি দেবে না? এর ফলে এই যে সীমানা, এই সীমানা বরাবর পাতগুলো সরবে কি সরবে না? অবশ্যই সরবে, প্রেসার পাচ্ছে। এবার এ যদি এদিকে সরে, তাহলে এইদিকে তো আরো একটা প্লেট রয়েছে, তাহলে এর সাথে গিয়ে সংঘর্ষ করে ফেলবে। সামান্য স্পর্শ করলেই বিরাট ভূমিকম্প হয়ে যেতে পারে, ডিস্ট্রাকটিভ হয়ে যেতে পারে, অনেক কিছু ঘটে যেতে পারে। ভূ অভ্যন্তরে ভেতর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে, ভূমিকম্প হচ্ছে, এরা কিছু না কিছু তো করছে, নাহলে হবে কি করে? এর তো উদাহরণগুলো সেগুলোই, যে ভেতরে কিছু কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? অগ্নুৎপাত হচ্ছে, আমাদের ভূমিকম্প বুঝতে পারছি, এরা নিশ্চয়ই অ্যাক্টিভ আছে, তার জন্যই কিছু না কিছু ঘটছে, বাইরে দেখা যাচ্ছে। তাহলে পাত সংস্থান তত্ত্বের পাতগুলো যে মুভ করছে, তার একটা অন্যতম কজ আমরা দেখতে পেলাম, যে পরিচলন স্রোতকে টার্গেট করা যেতে পারে, মাধ্যাকর্ষণ শক্তিও প্রভাব ফেলে। তাহলে পাত মুভ হবে, হচ্ছে, ধ্বংস, গঠন, গড়া এগুলো চলছে। এই পাতগুলো এইবার মুভ করে সীমানা তৈরি করলো, সেগুলো আমরা বুঝলাম। এবার প্রশ্ন হচ্ছে যে কোন পাত সীমানায় কি হতে পারে? কোন পাত সীমানায়? ধরো অভিসারী পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানা আর অপসারী। অপসারী পাত সীমানার মধ্যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হবে না। কেন? কারণ দুটো পাত তো পরস্পর সরে যাচ্ছে, হবে না। কারণ এখান থেকে ম্যাগমা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি করতে পারে। এটা একটা সঞ্চয়জাত আগ্নেয় পর্বত তৈরি হতে পারে, ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে, কারণ দুটো পাত সরে যাচ্ছে। এখানে ভঙ্গিল পর্বত হবে না। ভঙ্গিল পর্বত হয় ভাঁজ খেয়ে, আমরা পড়েছি সবাই। ভাঁজ খেয়ে যে পর্বত সৃষ্টি হয় সেটাই তো ভঙ্গিল পর্বত, ফোল্ড মাউন্টেন। তাহলে ল্যাটারাল প্রেসার থাকবে, গিরিজনী আলোড়ন বলে এটাকে। গিরিজনী আলোড়নে পার্শ্ব চাপ কাজ করে, পার্শ্ব চাপ 2 দিক দিয়ে কাজ করবে। তাহলে মাঝখানে ওরা শক্তি প্রবল বেগে আসবে, ভাঁজ খেয়ে যাবে। 2 দিকের প্রেসারে মাঝখানের যা আছে সেগুলো ভাঁজ খেয়ে পর্বত সৃষ্টি হবে। ল্যাটারাল মুভমেন্ট, ল্যাটারাল প্রেসার লাগবে, পার্শ্ব চাপ লাগবে।
গিরিজনী আলোড়ন বলে এটাকে। তাহলে ভাঁজ খেয়েছে পর্বত তৈরি হয়, তাকে ভঙ্গিল পর্বত তৈরি হয়। আর প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে কিভাবে ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে। তাহলে অপসারী পাত সীমানা কেটে দেবো, অপসারী পাত সীমানায় ভঙ্গিল পর্বত হবে না। বাকি রইল নিরপেক্ষ পাত সীমানা। সেখানে দুটো পাত তো একে অপরের বিপরীত মুখে চলাচল করছে, সেখানেও ভাঁজ খাওয়ার কোনো প্রসঙ্গ আসছে না। তাহলে ভঙ্গিল পর্বত হবে না। কিন্তু এই অপসারী পাত সীমানা যেটা আছে সেখানে অগ্নুৎপাত হতে পারে, সেখানে ভূমিকম্প হতে পারে, ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। নিরপেক্ষ পাত সীমানায় চ্যুতি সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়, অগ্নুদ্গম হতে পারে, ভূমিকম্প হয়, এগুলো ভূমিরূপের মধ্যে আসবে। স্তূপ পর্বত, সে গ্রস্ত উপত্যকা থাকতে পারে, এগুলো বুঝতে হবে। তারপর আমরা যেটা বুঝলাম যে বাকি রইল হচ্ছে অভিসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানায় কি হচ্ছে, যখন দুটো পাত মুখোমুখি এসে ঘর্ষণ করছে, সংঘর্ষ করছে, তার মানে মুখোমুখি এলো মানেই কিন্তু চাপ এলো, দুই দিক দিয়ে ল্যাটারাল প্রেসার এলো। এই জায়গাটা এবার আমরা বুঝবো, ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে ব্যাপারটা, যে কোন পাত সীমানায় তাহলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে। অভিসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানায় সংঘর্ষ কারা করছে? মহাদেশীয় পাত, মহাসাগরীয় পাত। পৃথিবীর সব থেকে বড় পাতের নাম কি? প্রশান্ত মহাসাগরীয় পাত। পৃথিবীর সব থেকে বড় পাত প্রশান্ত মহাসাগরীয় পাত। পাত ঘর্ষণ সংঘর্ষ হচ্ছে কি করে? তাহলে অভিসারী পাত সীমানায় দু ধরনের পাত সংঘর্ষ করে, মহাদেশীয় আর মহাসাগরীয়। এই দুই ধরনের পাত সংঘর্ষ করছে। এটা আমরা বুঝলাম যে অভিসারী পাত সীমানায় দু ধরনের পাত আছে, ওরা সংঘর্ষ করে। এবার আমাকে একটা জিনিস বলো, এই মহাদেশীয় পাতের সাথে কি কোনো মহাদেশীয় পাতের সংঘর্ষ হতে পারে? হতেই পারে। তাহলে মহাদেশীয় এদের মধ্যে সংঘর্ষের হতে পারে, বোঝা গেছে? নেক্সট, আচ্ছা মহাসাগরের সাথে কি কোনো মহাসাগরীয় পাতের সংঘর্ষ হতে পারে? হতেই পারে, না হওয়ার কি আছে। মহাসাগরীয়। আচ্ছা এবার আমাকে বলো, মহাদেশীয় আর মহাসাগরীয় এদের মধ্যে কি হতে পারে? অবশ্যই হবে। মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাতের মধ্যেও সংঘর্ষ হবে। তাহলে তিন ধরনের সংঘর্ষ হচ্ছে অভিসারী পাত সীমানায়, মহাদেশীয় মহাদেশীয়, মহাদেশীয় মহাসাগরীয়, আর মহাসাগরীয় মহাসাগরীয়। এদের মধ্যে সব থেকে ডেঞ্জারাস জানো কোনটা? ভয়ঙ্কর সংঘর্ষ বিপরীত যে গুণাবলীর পাত, অর্থাৎ মহাদেশীয় মহাসাগরীয়। এরা সমগোত্রীয়, মহাদেশীয় মহাদেশীয়, মহাসাগরীয় মহাসাগরীয়, সমগোত্রীয়। কিন্তু এটা তো সমগোত্রীয় নয়, এটা মহাদেশীয় আর মহাসাগরীয়। এখানে কিন্তু খুব মানে সংঘর্ষে প্রচুর ধ্বংস হয়, অনেক কিছু সৃষ্টিও হয়। এখানে আলোড়নটা একটু বেশি, মহাদেশীয় আর মহাসাগরীয়। আমরা একটা উদাহরণ দিচ্ছি, মহাদেশীয় আর মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে কিভাবে ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে। ধরো একটা মহাদেশীয় পাত আসছে, এদিক দিয়েও একটা মহাদেশীয় পাত আসছে। তাহলে এই দুটো মহাদেশীয় পাতের যে সীমানাবর্তী অঞ্চলগুলো আছে, সেই সীমানায় দুটো পাতের মধ্যেই চাপ সৃষ্টি হবে। হবে কি হবে না? এই দুটো পাতই যখন আসছে, তাহলে দুটো পাতই তো দুজনকে চাপ দিচ্ছে, এও প্রেসার দেবে, এও প্রেসার দেবে। দুটো পাতই তো মুখোমুখি সংঘর্ষ করছে। তাহলে দুটো পাত দুদিক দিয়ে পার্শ্বচাপ ক্রিয়েট করছে। তাহলে দুটো পাতের মধ্যবর্তী যে অংশগুলো আছে, এর সাথে রিলেটেড একটা জিওসিনক্লাইন তত্ত্ব আছে, সেটাও আমাদের বুঝতে হবে যে মৈখাত তত্ত্ব সেটা কি, সেটার মাধ্যমে কিভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে। আমরা মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষের ফলে মধ্যবর্তী অংশ ভাঁজ খেয়ে কিন্তু এদের সীমানাবর্তী অঞ্চল ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? দুটো মহাদেশীয় পাত এরা যখন সংঘর্ষ করছে, তখন কিন্তু ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে। হবে কি হবে না? কারণ এদের যে মধ্যবর্তী সীমানা আছে, সেখানকার পলিগুলো ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হবে। তাহলে দুটো মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষে ভঙ্গিল পর্বত অবশ্যই হবে। এদের মধ্যবর্তী অংশ সূচার লাইন বলা হয়। দুটো পাতের এই যে মধ্যবর্তী অংশ, বিশেষ করে এই মহাদেশীয় পাতের মধ্যবর্তী যে সীমানা, একে সূচার লাইন বলা হয়। কি লাইন? সূচার লাইন। তাহলে এখানে ভূমিকম্পও হতে পারে।
এবং মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বত, ভাঁজ খেয়ে পর্বত তৈরি হয়েছে, ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে। আমাদের হিমালয় পর্বত, ওটা দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষ হয়েছে, একটা ইউরেশীয় পাত আর একটা ভারতীয় পাত। ব্যাপারটা বোঝা গেছে? তো এইটা মাথায় রাখতে হবে যে দুটো মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষের ফলেও কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। ব্যাপারটা বোঝা গেছে? তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে বুঝতে হবে, একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত, এখানে অনেকগুলো বিষয় ঘটে। এটা টোটালটা বোঝাচ্ছি ছবি এঁকে। মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে কিভাবে ভঙ্গিল পর্বত তৈরি হয়। তাহলে দুটো দুই রকম পাত, মহাসাগরীয় পাত এ আসছে আর মহাদেশীয় পাত আসছে, দুটো দুই ধরনের পাত এলো। কে ভারী, মহাসাগরীয় না মহাদেশীয়? মহাসাগরীয়। তাহলে মহাসাগরীয় পাত ধীরে ধীরে নিচে নামবে। বোঝা গেছে কি যায়নি? কে নিচে নামবে? গভীরে যাবে। আর মহাদেশীয় পাত ধীরে ধীরে এর উপরে উঠবে। বোঝা গেছে কি যায়নি? তাহলে একটা পাত গভীরে ঢুকছে আর একটা পাত উপরে উঠছে। তাহলে মহাসাগরীয় পাত নিচে নামছে, ভূ অভ্যন্তরে প্রবেশ করছে, আর মহাদেশীয় পাত ওই পাতের সংঘর্ষের ফলে ওই সীমানা বরাবর উত্থান হচ্ছে। এটা বুঝলাম তো? বোঝা গেছে? উত্থান হচ্ছে, এর উত্থান হচ্ছে এই সীমানাবর্তী অঞ্চল বরাবর। এবার আমাকে একটা জিনিস বলো, এদের মধ্যে সংঘর্ষ হলে ভূমিকম্প হবে কি হবে না? এ মোটামুটি 45 মতো অ্যাঙ্গেলে ঢোকে, 45 ডিগ্রি মতো অ্যাঙ্গেলে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। আচ্ছা, এই পাত যত ভূ অভ্যন্তরে প্রবেশ করবে তত এই পাতের উষ্ণতা বাড়বে কি কমবে? এক্স্যাক্টলি রাইট। ও আস্তে আস্তে তো ভিতরে অভ্যন্তরে প্রবেশ করছে। আচ্ছা, এই যে মহাসাগরীয় পাতটা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকলে টেম্পারেচার বেড়ে গেলে এ গলে যাবে, ও ম্যাগমায় পরিণত হয়ে যাবে। তাহলে ম্যাগমা চেম্বারে ম্যাগমা বাড়বে না কমবে? আচ্ছা, অতিরিক্ত ম্যাগমা বেড়ে গেলে ম্যাগমা চাপ দেবে না, প্রেসার দেবে না? দেবে কি দেবে না? তাহলে কোনো দুর্বল স্থান বরাবর, আমি সাপোজ এখানে একটা দুর্বল স্থান আছে, সেই দুর্বল স্থান বরাবর ভিতরের অভ্যন্তরে যে ম্যাগমা আছে সে বেরোবে কি বেরোবে না? বেরোবে কি বেরোবে না? অবশ্যই এখান থেকে কিন্তু ম্যাগমার উদগীরণ হবে। বোঝা গেছে কি যায়নি? কারণ এটা দুর্বল স্থান, এটা দুর্বল স্থান, এখান থেকে ভেতরের ম্যাগমা বেরিয়ে আসছে। কেন ম্যাগমা বেরিয়ে আসছে? কারণ ম্যাগমা চেম্বারে ম্যাগমা তো বেড়ে গেছে। এ যখন প্রবেশ করেছে প্রচুর টেম্পারেচার, সেই অভ্যন্তরে প্রবেশ করে টেম্পারেচার অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে ম্যাগমায় পরিণত হয়ে গেছে। ভারী পাত এই অঞ্চল বরাবর, অর্থাৎ যে অঞ্চল বরাবর মহাসাগরীয় পাত ভিতরে প্রবেশ করছে অনেকটা স্থান জুড়েই তো সংঘর্ষ হচ্ছে। হিউগো বেনিয়ফ প্রথম এই অঞ্চলটাকে আবিষ্কার করেছে, বলছে এখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। কি হয়? কোন জোন বরাবর ভূমিকম্পটা হচ্ছে? যেখানে মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত সংঘর্ষ করছে, ওই সংঘর্ষ রেখা বরাবর ভূমিকম্প হয়। এই ভূমিকম্প জোনটা আবিষ্কার করেছে বেনিয়ফ, তাই একে বেনিয়ফ জোন বলা হয়। শর্ট কোয়েশ্চেনে আসে যে বেনিয়ফ জোন কি। তাহলে বেনিয়ফ যে অঞ্চল বা বেনিয়ফ জোন, এখানে ভূমিকম্প হয়। ডিস্ট্রাকটিভ অংশ কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইবার আমি নেক্সট বিষয়ে আসছি। কি, এখানে পাত গলে গেল সেটা আমরা বুঝতে পারলাম, যে এখান থেকে পাত আস্তে আস্তে গলে যাচ্ছে, ম্যাগমায় পরিণত হচ্ছে, তা হবেই। অ্যাস্টেনোস্ফিয়ারের ভিতরে প্রবেশ করে যাচ্ছে, তো টেম্পারেচার আরো বেশি। ব্যাপারটা বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে যে পদার্থগুলো আছে, আচ্ছা সমুদ্রে নুড়ি বালি পলি কাঁকড় এগুলো আছে কি নেই? আছে তো। পাললিক শিলার স্তর আছে কি নেই? আছে। নদী সেখানে পাললিক শিলার স্তর তৈরি করেছে। এদের সীমানাবর্তী অঞ্চল বরাবর মহাদেশীয় পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে। মহাদেশীয় পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে। বোঝা গেছে কি যায়নি? তাহলে দুটো পাতের মধ্যে সংঘর্ষ হলো তো, আর মহাদেশীয় পলি ভাঁজ খেয়ে গেল তো, হয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে। উচ্চতা অনেক বেশি আছে,
তাহলে মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে কিভাবে ভঙ্গিল পর্বত তৈরি হলো বোঝা গেল। এর উদাহরণ আছে অনেক, যেমন রকি পর্বত, আন্দিজ পর্বত। উত্তর আমেরিকার রকি আর দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ, এরা নবীন ভঙ্গিল পর্বত এবং এরা মহাদেশীয় আর মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত, উত্তর আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগর রয়েছে, সেই প্রশান্ত মহাসাগরীয় পাতের সাথে সংঘর্ষ হয়েছে উত্তর আমেরিকা, একটা মহাদেশীয় পাত, এর ফলে রকি পর্বত তৈরি হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? রকি পর্বত তৈরি হয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাতের সাথে আর উত্তর আমেরিকা পাতের সাথে সংঘর্ষ হয়ে কি পর্বত তৈরি হয়েছে? রকি পর্বত তৈরি হয়েছে। তারপর দক্ষিণ আমেরিকায় চলে এসো, সেখানে আন্দিজ পর্বত আছে, সেটাও ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। নাচকা পাত প্রশান্ত মহাসাগরীরই অংশ, নাচকা পাতের সাথে সংঘর্ষ আর দক্ষিণ আমেরিকা পাতের সংঘর্ষে কিন্তু আন্দিজ পর্বতমালা তৈরি হয়েছে। এটা মহাসাগরীয় আর মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষ। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে পাতের সংঘর্ষের ফলে কিন্তু ভঙ্গিল পর্বত তৈরি হয়। এরা পাললিক শিলায় গঠিত। এই ভঙ্গিল পর্বতগুলো বেশি শক্ত বা কঠিন হয় না, নরম হয়, নরম শিলা, কারণ পাললিক শিলা। ভাঁজ খাবে সেই কারণে, ভাঁজ খেতে পারছে কেন? পাললিক শিলা। ভাঁজ খেতে গেলে অত্যাধিক শক্ত শিলা হলে তো ভাঁজ খাবে না, পাললিক শিলায় ভাঁজটা পড়ে। ভঙ্গিল শব্দের অর্থ কি? ভাঁজ খাওয়া। ভাঁজ খেয়ে পর্বত তৈরি হয়। পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম কি? মাউন্ট এভারেস্ট একটা শৃঙ্গ। হিমালয়, ভেরি গুড। হিমালয় পর্বত, the Himalayan mountain range is a new-fold mountain and also this is the most highest in the world. অর্থাৎ পৃথিবীর সব থেকে উচ্চতম ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত কে? হিমালয় পর্বত। এবার আমরা যেটা জানবো সেটা পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি? ভেরি গুড, আন্দিজ ইন সাউথ আমেরিকা। দিস ইজ দ্য লংগেস্ট ফোল্ড মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কোনটা হচ্ছে হাইয়েস্ট বা টপেস্ট আর কোনটা হচ্ছে লংগেস্ট, এবং কোন কোন পাতের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে, অর্থাৎ কোন কোন পাতের সংঘর্ষের ফলে হিমালয় তৈরি হয়েছে, কোন কোন পাতের সংঘর্ষের ফলে আন্দিজ তৈরি হয়েছে, রকি তৈরি হয়েছে, এদিকে আল্পস, সেটাও কিন্তু একটা তোমার ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বতগুলো 2 থেকে 2.5 কোটি বছর আগে তৈরি হয়েছে, খুব বেশি হলে 2.5-3 কোটি বছর হতে পারে। কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত অনেকটা বেশি, সেটা 10 কোটির বেশি হতে পারে, 20 কোটিও হতে পারে। যেমন আমাদের ভারতে আরাবল্লী পর্বত, এটা একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, সে বর্তমানে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে, ক্ষয় হতে হতে। তাহলে ভঙ্গিল পর্বত কিন্তু কিভাবে সৃষ্টি হয় তার একটা বড় কনসেপ্ট কিন্তু তত্ত্ব আকারে প্রদান করেছে লা পিচো। তিনি পাত সংস্থান তত্ত্বের জনক, দ্য ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি বলা হয়। সেখানে ভঙ্গিল পর্বত সম্পর্কে বলা আছে। এছাড়া আমাদেরকে মৈখাত তত্ত্ব পড়তে হবে। সেই মৈখাত তত্ত্বে আমরা জানবো যে এখন যেখানে হিমালয় পর্বত আছে সেখানে কিন্তু হিমালয় পর্বত আগে ছিল না, সেখানে ছিল টেথিস মৈখাত, টেথিস সাগর, সেই কনসেপ্ট এক্স্যাক্টলি। হ্যাঁ, সেখানে কিভাবে হলো, সেই মৈখাত তত্ত্বটা কি, সেটা আমরা বুঝবো আলাদা একটা ভিডিওতে। তাহলে বিষয়টা বুঝতে হবে যে আমাদের ভঙ্গিল পর্বত সৃষ্টি, এবং এই কোয়েশ্চেনটায় ফুল মার্কস পেতে গেলে তোমাকে পরপর স্টেপ বাই স্টেপ লিখতে হবে যে এই তত্ত্বের ধারণা এলো কোথা থেকে, তত্ত্বের কারা কারা তত্ত্বের ব্যাখ্যা করেছে, কত ধরনের পাত হয়, কত ধরনের সীমানা হয়, কোন সীমানায় ভঙ্গিল পর্বত তৈরি হতে পারে, সেই সীমানায় কোন কোন পাত সংঘর্ষ করতে পারে। এবার সংঘর্ষটা কি করে হয় ছবি এঁকে তোমাকে বুঝিয়ে দিতে হবে, হয়ে কিভাবে ভঙ্গিল পর্বতটা সৃষ্টি হতে পারে, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কি আছে, উদাহরণ কি আছে। পুরোটা কিন্তু একটা থিওরি, একটা তত্ত্ব। তোমাকে ভাবতে হবে সেই তত্ত্বটা তুমি রিপ্রেজেন্ট করছো, এই হিসেবে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে প্লেট টেকটনিক থিওরিটা বোঝা গেছে, পাত কেন চলাচল করে সেটা বোঝা গেছে, পাত কেন সংঘর্ষ করলো সেটা বোঝা গেছে, কত ধরনের সীমানা হয় বোঝা গেছে। পৃথিবীর সব থেকে বড় পাত কি, নাম কি? তাহলে উত্তর আমেরিকা যে পাত আছে
কোন পাতের সাথে সংঘর্ষ করে রকি পর্বত তৈরি করেছে? ভেরি গুড। পৃথিবীর সব থেকে উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম কি? হিমালয় পর্বত। পৃথিবীর সব থেকে দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি? 2 নম্বর কে আছে? দ্বিতীয় দীর্ঘতম ভঙ্গিল পর্বত রকি। রকি 2 নম্বরে আছে। আর তৃতীয় হচ্ছে হিমালয়, থার্ড লংগেস্ট, তৃতীয় দীর্ঘতম দৈর্ঘ্যের বিচারে হিমালয় পর্বত। বোঝা গেছে? তাহলে প্লেট টেকটনিক থিওরি আমরা এই ভিডিওটার মাধ্যমে বুঝলাম।